আমরা আজকের আলোচনাটা শুরু করছি। বহুকাল আগে কবি গোবিন্দ দাস একটি কবিতা লিখেছিলেন। তার 4টে লাইন পড়ছি। স্বদেশ স্বদেশ করিষ্কারে এদেশ তোদের নয়, তাদের কলে তোদের কুলি, তারাই নিচ্ছে টাকাগুলি, তোদের কেবল ভিক্ষা ঝুলি, ক্ষুধায় মৃত্যু হয়। তারাই রাজা, তারাই বণিক, তারাই সমুদয়, স্বদেশ স্বদেশ পরিষ্কারে এদেশ তোদের নয়। বস্তুতপক্ষে আজকে এমন একটা ভারতবর্ষে আমরা বাস করছি, যে ভারতবর্ষে কে ভারতবাসী কে ভারতবাসী নয়, কার অধিকার আছে কার অধিকার নেই, শোনা যাচ্ছে? আমি আর একবার 4টে লাইন একটু পড়ে দিচ্ছি। কবি গোবিন্দ দাস লিখেছিলেন বহুকাল আগে, স্বদেশ স্বদেশ করিষ্কারে এদেশ তোদের নয়, তাদের কলে তোদের কুলি, তারাই নিচ্ছে টাকাগুলি, তোদের কেবল ভিক্ষা ঝুলি, ক্ষুধায় মৃত্যু হয়। তারাই রাজা, তারাই বণিক, তারাই সমুদয়, স্বদেশ স্বদেশ পরিষ্কারে এদেশ তোদের নয়। বস্তুতপক্ষে এই ভারত কি আমার? এই ভারত কি আপনাদের? প্রকৃতপক্ষে এই যে গত 6টা বছর, অর্থাৎ ভারতের কেন্দ্রে শাসন ব্যবস্থা যখন পরিবর্তন ঘটল, যখন এই লুটেরার দল ক্ষমতায় এলো, তার আগেও লুট হয়েছে, কিন্তু এইভাবে প্রকাশ্যে লুটও নয়, ডাকাতি এরা যা করছে, সেই পরিস্থিতিটা প্রকৃত অর্থেই গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। সর্বস্তরে আজকে একটা ভয়ঙ্কর বিরোধিতা, কিন্তু সেটা প্রকাশেরও কোনো সুযোগ নেই। তার কারণ এই যে দল যারা শাসন করছে, তাদের যত ধরনের পুলিশ, এনআইএ, ইডি, সিবিআই ইত্যাদি ইত্যাদি যা যা আছেই, তার সঙ্গে আছে সেনাবাহিনী, তার সঙ্গে আছে আধা সেনাবাহিনী, বিএসএফ এবং আরও নানা ধরনের মানুষ পেটাবার মতো বাহিনী। আর তার বাইরে হিটলারের যেমন গেস্টাপো বাহিনী ছিল, এদের নানা রামের নামে, হিন্দু সেনার নামে, নানা নামে এরা নানা ধরনের গেস্টাপো বাহিনী তৈরি করে রেখেছে। এবং এই গেস্টাপো বাহিনী কত নির্মম, কত ভয়ঙ্কর হতে পারে, কিছু পরিসংখ্যান দেবো, আপনারা শুনলে আঁতকে উঠবেন। প্রকৃতপক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে একটা নরখাদক সরকার চলছে। নরখাদক শব্দটা হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু বস্তুতপক্ষে এরা নরখাদকের কাজই করে চলেছে। আজকে একটা খবর পড়লাম, ব্রাজিলের সরকার করোনার বিষয়ে হাত তুলে নিয়েছে। ব্রাজিলের কোন সরকার? বোলসোনারো, যার রাষ্ট্রপতি এবং যাকে 15ই আগস্ট এনে সম্বর্ধনা দিতে চেয়েছিলেন মোদি। বোলসোনারো ঘোষণা করেছেন যে করোনার ব্যাপারে আমাদের আর কিছু করার নেই, অর্থাৎ মানুষ অকাতরে মারা যাবে, সরকার তার দায়িত্ব পালন করবে না। একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সারা দুনিয়া জুড়ে। আমি আপনাদের আন্তর্জাতিক তথ্য অনেক দিতে পারি, কিন্তু আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু ভারতবর্ষের সরকারের
আজকের যে পরিস্থিতি, আজকের যে তাদের কার্যক্রম, এ বিষয়ে আমি আপনাদের কিছু তথ্য তুলে ধরতে চাই। ধরুন 2010 সাল থেকে 2018 পর্যন্ত এই যে ঘৃণার যে রাজনীতি, হেট ক্রাইম যাকে বলে, এই ঘৃণার রাজনীতিতে যতজন মারা গেছে তাদের মধ্যে 90% মুসলমান, এবং এই ঘটনাগুলির জন্য যত মানুষ ধরা পড়েছে তার 90% হিন্দু। এবং আপনারা জানেন যে এই মব লিঞ্চিংয়ের সঙ্গে যুক্ত থাকার অপরাধে যারা বিহারে ধরা পড়েছিল, বিহারের সরকার বিজেপির ধমক খেয়ে তাদের সবাইকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, এবং তারা ছেড়ে দেখা করে তখনকার যে কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের ছেলে, তার সঙ্গে দেখা করেছিল জয়ন্ত সিংহ সেই আসামিদের মালা দিয়ে সম্বর্ধনা দিয়েছিল। উত্তরপ্রদেশে মব লিঞ্চিং যারা করেছিল, গ্রেপ্তার হয়েছিল, প্রত্যক্ষদর্শী ছিল, সামনে পুলিশ ছিল, তাদের বেল হয়ে গেল, এবং বেল হয়ে তারা এখন বেরিয়ে এলো, তাদের সরকারি চাকরি দিল যোগী সরকার। তা এইটা হচ্ছে মব লিঞ্চিং যা ভারতবর্ষে ঘটেছে, সেক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি কী? এই গোমাংস নিষিদ্ধ প্রথম করেছিল মহারাষ্ট্রের বিজেপি সরকার, এবং এটা নিষিদ্ধ করার পর থেকে রাজস্থানে আব্দুল গাফার কুরেশি 2015 সালে রাজস্থানে খুন হন, আগস্টে খুন হন দিল্লিতে আকলাকের কথা জানেন, যার ছেলে বিএসএফের একজন কমান্ডিং অফিসার। কর্ণাটক, উত্তরপ্রদেশ, কাশ্মীর, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান একের পর এক গোহত্যা অভিযোগে মানুষকে খুন হতে হয়েছে এই গেস্টাপো বাহিনীর হাতে। এই যে অপরাধ চলছে, এই অপরাধে শুধুই কি শিকার হচ্ছেন মুসলমানরা তা নয়, কিন্তু ঝাড়খণ্ডে দুজন আদিবাসী ছেলে, তারা গ্রামে ফিরে যাচ্ছিল, শহরে এসেছিল কাজে, তাদেরকে প্রথম চোর বলে গিয়ে ধরে, এবং ধরে বলল তোরা গরুর মাংস খাস, এই বলে তাদের দুজনকে এতটাই নিপীড়ন করে যার ফলে তাদের ওখানেই মৃত্যু ঘটে। অর্থাৎ আদিবাসী, এই আদিবাসীরাও কিন্তু ব্যাপকভাবে লাঞ্ছিত হচ্ছে, এবং এই লাঞ্ছনার কোনো সীমা পরিসীমা নেই, এটা চলছে তো চলছেই। আরেকটি অপরাধ যা কয়েকশো গুণ বেড়েছে এই আমলে, সেটা হচ্ছে মেয়েদের ওপর অত্যাচার। আপনারা জানেন, সবাই হয়তো শুনেছেন বা পড়েছেন, আজকে আরএসএসের প্রধান যে মোহন ভাগবত, সেই মোহন ভাগবত বলেছে যে মেয়েদের কাজ কি? মেয়েদের কাজ হচ্ছে পুরুষদের সুখ দেয়া, পুরুষদের তারা সুখী রাখবে, এবং তার বিনিময়ে তারা দুবেলা খেতে পাবে, এবং পুরুষদের ইচ্ছে হলে সন্তান প্রযোজন করবে, সন্তান প্রজননের মধ্য দিয়ে সংসার প্রতিপালন করবে। এইটা হচ্ছে মেয়েদের কাজ। অর্থাৎ এইটা বললাম এই জন্যে যে এই আরএসএস বিজেপির মানসিক অবস্থানটা বোঝাবার জন্য। এর আগেই যিনি আরএসএস প্রধান ছিলেন সুদর্শন, তিনি বলেছিলেন যে মেয়েদের চাকরি করা উচিত না, মেয়েরা চাকরি করতে গিয়ে ছেলেদের সর্বনাশ করছে, ছেলেদের চাকরি চলে যাচ্ছে, মেয়েদের উচিত রান্নাবান্না করা এবং ছেলে মেয়ে মানুষ করা, স্বামীর সুখ কিভাবে হয় সেইটাকে নিশ্চিত করা, ফলে মেয়েদের পড়াশোনারও কোনো দরকার নেই। তা এই যে মানসিক স্তরে এই যে জানোয়ারগুলি আছে, এরা এখন দেশ চালাচ্ছে,
এবং মেয়েদের উপর অত্যাচারের কাহিনীর তো কোনো শেষ নেই। নির্ভয়া হত্যাকাণ্ড অনেক আগে ঘটে গেছে। আজকে উত্তরপ্রদেশে একটি দলিত মেয়ে, তাকে মাঠের ভেতর আলের ধারে তার দেহ পাওয়া গেছে, তার সমস্ত জামাটা শতচ্ছিন্ন, বাচ্চা মেয়ে একটি, এবং তাকে ধর্ষণ করে খুন করে ওখানে ফেলে দিয়েছে। পুলিশ বলেছে তারা 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু কারা 3 জন এবং তারা কবে বেল পাবেন, হয়তো কালই বেল পেয়ে তারা সম্বর্ধনা নিতে যাবেন কোনো মন্ত্রী বা শান্তির কাছে। পরশুদিন একটা খুন হয়েছে খোদ যোগীর আস্তানা গোরখপুর, সেই গোরখপুরে। সেই মেয়েটি ছিল আরও ছোট। সেই মেয়েটির ওপর যে অত্যাচার হয়েছে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আমার পক্ষে। তা এটা কি শুধুই উত্তরপ্রদেশে ঘটছে? বিহারে ঘটছে, রাজস্থানে ঘটছে, মধ্যপ্রদেশে ঘটছে, দিল্লিতে ঘটছে, সর্বত্র একই জিনিস চলেছে। এমনকি পশ্চিমবঙ্গও বাদ যাচ্ছে না। তা এই সরকার আসার পর মেয়েরা একটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে, যেখানে মেয়েদের আত্মরক্ষার বিষয়টাই প্রশ্ন হিসেবে উঠে এসেছে। বিভিন্ন সংগঠন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এই মেয়েদের রক্ষা করার জন্যে। বিভিন্ন মহিলা সংগঠন তারা রক্ষা করছেন। কেন্দ্রে একটি নামকুয়াস্তে মহিলা কমিশন আছে, হ্যাঁ, তারা মাঝে মাঝে দু একটি বিজ্ঞপ্তি জারি করেন মাত্র। কিন্তু বস্তুতপক্ষে এই সরকারের আমলে মেয়েরা তারা প্রকৃত অর্থে একটা ভয়ঙ্কর দিশেহারা অবস্থার মধ্যে আছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের হস্টেল, সেই হস্টেলেও মেয়েরা নিপীড়িত হচ্ছে এই গুন্ডা বাহিনীর দ্বারা। আমি আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, তা হচ্ছে কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়া হলো। আমরা যে যার মতো বিরোধিতা করেছি, তার কারণ এই ধারা যুক্ত হয়েছিল সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক। এই ধারা তুলে নেওয়া হলো, শুধু তাই নয়, কাশ্মীর রাজ্যকে 3 টুকরো করে দেওয়া হলো। লাদাখ চলে গেল কেন্দ্রীয় শাসিত রাজ্য হিসেবে, জম্মুকে একটি পৃথক কেন্দ্রশাসিত রাজ্য করল, এবং কাশ্মীর একটি পৃথক কেন্দ্রশাসিত রাজ্য। কাশ্মীরে মাত্র 4 দিন আগে একটি পরিবারের 3টি ছেলে, একজনের বয়স 19, একজনের 21, একজনের 24, তারা 3 জনই এই রিয়েল এস্টেটের কাজ করত, অর্থাৎ বিল্ডিং তৈরি করার কাজ করত। তারা কাজে গিয়েছিল, কাজের মাঝখানে মায়ের পাঠানো খাবার, গামছা খুলে সেই খাবার বার করে সেটা তারা খেতে শুরু করে। এমন সময় মিলিটারি এসে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের হাত ধরে টানতে টানতে একটু দূরে নিয়ে গিয়ে 3 জনকেই ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। এবং যেভাবে কাশ্মীরে আজকের যৌবন প্রতিদিন এদের হাতে আক্রান্ত এবং নিহত হচ্ছে, দেখে মনে হয় এদের মূল লক্ষ্য হচ্ছে গোটা কাশ্মীরকে একেবারে জনশূন্য করে দেয়া। অর্থাৎ কোনো যুবক, ছাত্র, যুবকেও থাকবে না, সবাইকে এদের গুলিতে নিঃশেষিত হতে হবে। এই হচ্ছে কাশ্মীরের পরিস্থিতি। কাশ্মীরের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা মুক্তি দিয়েছে বটে, আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত স্বগৃহে তিনি অন্তরীণ আছেন। শেখ আবদুল্লার সঙ্গে কি হয়েছে আপনারা সবাই জানেন। ওরকম একজন অত্যন্ত বয়স্ক একজন রাজনীতিবিদ, যিনি কাশ্মীরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, যার বাবা ছিলেন কাশ্মীরের অন্যতম প্রতিষ্ঠাতা, সেই ফারুক আবদুল্লার সঙ্গে কি আচরণ এই সরকার করেছে আপনারা জানেন।
তিনি দেয়ালের ওপর মুখ তুলে চিৎকার করে বলছেন আমাকে এরা বন্দি করে রেখেছে, অথচ অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে তিনি মুক্ত, তিনি যেখানে খুশি যেতে পারেন, আমাদের কোনো বাধা নিষেধ নেই। তা কাশ্মীরের ওপর এই যে একতরফা আক্রমণ চলছে, এই আক্রমণের ফল কি হচ্ছে? কাশ্মীরে প্রকৃত অর্থে যারা ভারতপন্থী তারাও কিন্তু দলে দলে ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিতে শুরু করেছে এবং জঙ্গিবাদ আরও বেশি প্রশ্রয় পাচ্ছে। এবং এটা কেন করছে কেন্দ্রের বিজেপি সরকার? এটা জেনে শুনে করছে, তার কারণ কাশ্মীরকে তারা পুরোপুরি কবজায় আনতে চায়, পুরোপুরি দখলে আনতে চায়, কাশ্মীরি জাতটাকেই তারা ধ্বংস করতে চায়। আজাদ কাশ্মীর আছে পাকিস্তানে, সেই আজাদ কাশ্মীর যতদিন আছে ততদিন এদের আতঙ্ক, এরা কাশ্মীরিদের কিছুতেই ছেড়ে দেবে না, এরা গোটা কাশ্মীরি জাতিকে ধ্বংস করতে চাইছে। তো এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা যারা ভারতবর্ষে গণতন্ত্র চাই, যারা দীর্ঘদিন ধরে আমরা সংবিধান মোতাবেক একটি গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে ছিলাম, ইমার্জেন্সি ওই স্বল্পকালীন সময় বাদ দিলে, আমরা এই পরিস্থিতিতে প্রকৃত পক্ষে হাঁপিয়ে উঠেছি, দম বন্ধ করা পরিস্থিতি। কতগুলো বিষয় আছে জানি, অনেক চর্চা হচ্ছে, আমি খুব বেশি বলবো না। আমি এনআরসি বিষয়টা বলছি। এনআরসি শুরু হয়েছিল কখন জানেন আপনারা? এবং আসাম অ্যাকর্ড যেটা হয়েছিল, সেই আসাম অ্যাকর্ডের যে চুক্তি ছিল বা যে সিদ্ধান্তগুলি ছিল, প্রথম বিতর্ক শুরু হয় সেই সিদ্ধান্ত নিয়ে, এবং তারপর সিএএ করে, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা একবার হয়েছিল, পরে দুবার সংশোধিত হয়েছে। এবং আজকের যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা পুরোপুরি ধর্মীয় সংকীর্ণতাবাদী একটি আইন। কি বলা হয়েছে? আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা যদি ভারতবর্ষে এসে আশ্রয় চায়, প্রমাণপত্র নিয়ে যে তারা অত্যাচারিত হচ্ছে, তাহলে তাদের আশ্রয় দেওয়া হবে এবং 9 বছর বাদে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভারতের নাগরিকত্ব নির্ধারণ হবে। তা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের যে মূল যে স্পিরিট, তাকেই তো ধ্বংস করতে চাইছে এরা। আজকের এই মুহূর্তে আসামের পরিস্থিতি কিন্তু আরও অনেক গভীরে। রাজীব গান্ধীর করা সেই আসাম অ্যাকর্ডকে এরা ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা এখন 1951 সালকে ভিত্তি ধরে, 1951 সালের আগে যারা এসছেন প্রমাণপত্র দেখাতে পারলে তারা নাগরিক হবেন, বাকি সব অবৈধ। অমিত শাহের ভাষায় ঘুষপেটিয়া কিংবা টার্মাইট, উইপোকা, এবং তাদেরকে ওরা নিজ নিজ দেশে ফেরত পাঠাবে গায়ের জোরে। এর অর্থ কি জানেন? আসামে 1 কোটির বেশি মানুষ, যাদের জন্ম হয়েছে আসামে, যাদের অনেকে সেনাবাহিনীর অফিসার ছিলেন, রিটায়ার করেছেন, অধ্যাপনা করতেন, রিটায়ার করেছেন, এমন বহু মানুষ, এবং সাধারণ মানুষ তো বটেই, সবাইকে নাকি এরা এবার তাড়িয়ে দেবে। আমি একজনের কথা বলতে পারি, আপনারা তার নাম জানেন, আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন,
অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, তাঁর বাবা আসামে কংগ্রেসের এমএলএ ছিলেন। সেই তপোধীর বাবু তার স্ত্রীকে কারণ দেখাবার নোটিশ দেওয়া হয়েছে যে তিনি বিদেশি নন, এটা প্রমাণ করুন। অর্থাৎ দু পুরুষ ধরে যারা, এবং তপোধীরবাবু জন্ম আসামে, দু পুরুষ ধরে যারা আসামে বসবাস করছেন তাদের বাড়ির লোককে ওরা রেহাই দিচ্ছে না। বিজেপির এক নেত্রী, যিনি এনআরসির পক্ষে ব্যাপক প্রচার করেছিলেন, তাকে প্রথম নোটিশ ধরায় এবং এখন ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে তার জায়গা হয়েছে। এবং এদের একটা ডিজাইন রয়েছে, এরা আসামের বহু জনজাতি গোষ্ঠীর মানুষকে বেনাগরিক করার উদ্যোগ নিয়েছে, বিহারিদের নিয়েছে, নেপালিদের নিয়েছে, কিন্তু এদের আক্রমণের প্রধান লক্ষ্যস্থল হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি। সিলেট কিভাবে পাকিস্তানে গিয়েছিল আর সেই ইতিহাস আপনারা জানেন। গণভোট হয়েছিল এবং যাতে সিলেট ভারতের অঙ্গ না হয় তার জন্যে সমস্ত পুলিশ বাহিনীর ভোট কেড়ে নেওয়া হয়েছিল। সমস্ত চা বাগানের কুলি যারা ছিলেন, যে শ্রমিকরা ছিলেন, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এইভাবে প্রায় বিমলা প্রসাদ চালিহা বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে নির্বাচন করিয়েছিলেন যাতে করে সিলেট চলে যায় পাকিস্তানে। এর কারণটা কি? কারণটা স্পষ্ট। সিলেট যদি চলে আসতো আসামে, তাহলে আসামে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হতো। প্রকৃতপক্ষে বাঙালিরা দীর্ঘদিন আসামে সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু তৎকালীন আসাম সরকারের এই ভয়ঙ্কর চক্রান্তের ফলে সিলেট চলে গেল পূর্ব পাকিস্তানে। তারপরেও বাঙালিদের সংখ্যা ছিল 45-46% এবং 1991 সালে সিলেট তথা বরাক উপত্যকায় বাংলা ভাষার মর্যাদার দাবিতে সেই অসম সাহসিক সংগ্রাম 1961 সালের 19 মে, আপনারা সবাই জানেন, সেদিন 11 জন শহীদ মাতৃভাষার জন্য জীবনদান করেছিলেন। তখনও বাঙালিরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই লড়তে পারত, কিন্তু আজকের পরিস্থিতি ভয়ঙ্কর। আজকে এমনকি শিলচর শহরেও একটি 200-250 লোকের প্রতিবাদী মিছিল করতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হয় এবং সে অনুমতি কখনোই পাওয়া যায় না। এবং নানা ধরনের লাঞ্ছনা গঞ্জনা এ চলছেই। তা আসাম থেকে সত্যি সত্যি যদি 1-1.5 কোটি মানুষ বিতাড়িত হন, কোথায় যাবেন তারা? বাংলাদেশ তো নেবে না তাদের। 51 সালের পরে এসছেন, 52, 53, 54, 55 সালে যারা এসছেন, তাদের দায় কেন বাংলাদেশ নেবে? স্বভাবতই তারা চাইবেন পশ্চিমবাংলায় আসতে। পশ্চিমবাংলার অর্থনীতি আমরা সবাই জানি, এমন ঘটনা ঘটলে পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন হয়ে উঠবে, কিন্তু এটাই ঘটতে চলেছে। শুধু তাই নয়, বিজেপি নানা ধরনের এজেন্ট ঠিক করেছে। আমরা একটি যৌথ মঞ্চ করেছিলাম এনআরসির বিরুদ্ধে। সেই মঞ্চ পাহাড় থেকে সাগর একটা অভিযান করেছিলাম, আপনারা জানেন, এবং কলকাতার বুকেও আমরা অনেকগুলি আন্দোলনের কর্মসূচি নিয়েছিলাম। পার্ক সার্কাসে লাগাতার অবস্থান চলেছিল
রাজাবাজারে চলেছিল, মেটিয়াবুরুজে চলেছিল। এই অবস্থানগুলো যেমন চলছিল এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে, একই সঙ্গে আমরা জেলায় জেলায় অসংখ্য মিটিং করেছি এনআরসির বিরুদ্ধে এবং ব্যাপক জনমত তৈরি হয়েছিল। করোনা এসে যাবার ফলে তাতে হয়তো কিছুটা ঘাটতি পড়েছে এবং এনআরসির বিষয়টা একটু পেছন দিকে চলে গেছে। কিন্তু আমার আশঙ্কা, বিজেপি যেহেতু সিদ্ধান্ত করেছে যেন তেন প্রকারেণ তারা পশ্চিমবঙ্গ দখল করবে, তাই নির্বাচনের ঠিক আগে এনপিআর নিয়ে তারা রাস্তায় নামবে। পশ্চিমবঙ্গ সরকার কি ভূমিকা পালন করবেন আমি জানি না। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একযোগে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এটাকে প্রতিহত করতে না পারি, তাহলে কি হবে জানেন? পশ্চিমবঙ্গ ত্রিপুরা হয়ে যাবে। মার্কস, লেনিন এদের মূর্তি ওখানে ভাঙা হয়েছে। লেনিনের মূর্তি ক্রেন দিয়ে তুলে ফেলে দিয়েছে। কিন্তু ভাবুন তো, রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে ওরা। অর্থাৎ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি যা কিছু, সব কিছুকে ধ্বংস করতে এরা বদ্ধপরিকর। তা আমরা কি সেই ত্রিপুরার অবস্থানটা ফিরে পেতে চাইছি? এই যে ঘোষ মশাই, বিজেপির সভাপতি পশ্চিমবঙ্গের, তিনি ঘোষণা করেছেন তারা ক্ষমতায় এলে সমস্ত শিক্ষকদের মাইনে অর্ধেক করে দেবেন, আর এত ছেলে মেয়ের পড়ার দরকার নেই, বহু স্কুল বন্ধ করে দেবেন। কোথায় যাব আমরা? আপনাদের সদ্য অতীতের ঘটনা আপনাদের স্মরণে আছে। এই করোনা যখন প্রথম শুরু হলো, কেরালায় প্রথম রোগীকে পাওয়া গিয়েছিল, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন 500 এসে দাঁড়ালো, নরেন্দ্র মোদী ঘোষণা করলেন করোনার জন্যে লকডাউন। তিনি বললেন 18 দিনে মহাভারতের যুদ্ধ জয় হয়েছিল, পাণ্ডবরা যুদ্ধ জিতেছিল। 21 দিনে ভারতবর্ষে আমরা করোনা যুদ্ধে করোনাকে হারিয়ে দেব। তারপর 5 মাস হতে চলল। তিনি নিদান দিলেন, তালি বাজাও, থালি বাজাও, দিয়া জ্বালাও। আর তাদের নেতারা তো সর্বত্র বলে বেড়াচ্ছেন, গোমূত্র খাও, গোবর খাও, ভাবিজির পাঁপড় খাও, কাদা জলে নেবে শাক বাজাও। অর্থাৎ গোটা দেশটাকে একটি অন্ধকারাচ্ছন্ন সময় ঠেলে নিয়ে যেতে চাইছে এরা। যে নেতারা আক্রান্ত হচ্ছে বিজেপির, তারা কিন্তু গোমূত্র খেয়ে গোমূত্রের উপর ভরসা করছে না, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে এইভাবে বোকা বানাচ্ছে। আমি তো ভয়ে শিউরে উঠি যে এইরকম একটি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, যে সরকারের প্রধান হবেন এমন একজন মানুষ যিনি গরুর দুধে সোনা পান, গরুর দুধ থেকে তিনি সোনা নিশ্চিত করবেন। আমরা প্রকৃতপক্ষে কোথায় গিয়ে দাঁড়াবো? এই করোনার সময় যেভাবে লকডাউন ঘোষণা হয়েছিল, মাত্র 4 দিন যদি সময় পাওয়া যেত, সমস্ত প্রবাসী শ্রমিক যারা, তারা যে যার রাজ্যে ফিরে যেতে পারতেন। কিন্তু নরেন্দ্র মোদী সময় দেননি।
ফল কি হয়েছে? লক্ষ লক্ষ এই প্রবাসী শ্রমিক তারা নিজেদের রাজ্যে ফেরার জন্য হাঁটা শুরু করলেন, কেউ সাইকেলে, কেউ গরুর গাড়িতে, আর হেঁটে তো অসংখ্য জনস্রোত। সেই মানুষদের যে নিদারুণ যন্ত্রণা, অকল্পনীয় যন্ত্রণা, এক মা ট্রেনে যেতে যেতে, সেই ট্রেনটা পৌঁছবার কথা 26 ঘন্টায়, 48 ঘন্টা ধরে সেই ট্রেন চলেছে, বিভিন্ন রাজ্য ঘুরে, এক ফোঁটা জল নেই, এক দানা খাবার নেই। সেই মা নিচে নেমেছিলেন জলের আশায় ট্রেন থেকে, এবং সেখানেই মারা যান। তার শিশুটি, সে তো জানে না মা মারা গেছে, সে বারবার চাদর তুলে তুলে মাকে তোলার চেষ্টা করছে। এই দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আমাদের দেখতে হয়েছে একটি 13 বছরের মেয়ে সাইকেলে করে তার বাবাকে 2600 কিলোমিটার দূরে বাড়ি পৌঁছে দিয়েছে। আমরা দেখেছি এক বৃদ্ধকে চাদরের 4টে দিক খুঁটোর মতো তৈরি করে বাঁশ দিয়ে কাঁধে করে দুজন দুদিক থেকে বাবাকে নিয়ে ফেরত যাচ্ছে নিজের দেশের বাড়িতে। কারণ যেখানে থাকতেন তারা, বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে, এক দানা খাবার নেই কোথাও, ট্রেন চলছে না, ফলে কোনো রাস্তা ছিল না। তারপরে এই 2 ইঞ্চি বাবা 56 ইঞ্চি যখন ট্রেনের কথা ঘোষণা করল, তখন হলো আরও সাংঘাতিক ব্যাপার। বলল সরকার নাকি সরকারি খরচে পৌঁছে দেবে, কিন্তু প্রত্যেক শ্রমিককে যার যা ছিল বিক্রি বাটা করে ট্রেনের টিকিট জোগাড় করতে হয়েছে, এবং সেটাও সাধারণভাবে ট্রেনের টিকিটের যে দাম তার চেয়ে বেশি দামে তাদের টিকিট কিনতে হয়েছে। এবং কেউ বসার জায়গা পেয়েছে খুব সামান্য মানুষ, মানুষের ওপর মানুষ কোনোভাবে শুয়ে বসে এই ক্লান্তিহীন যে ট্রেন যাত্রা, 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা ধরে ট্রেন চলেছে, এই নির্যাতন ভোগ করতে হয়েছে তাদের। এবং এই সামগ্রিক ঘটনায় 400-র বেশি মানুষ মারা গেছে। আপনারা জানেন 16 জন তো সেই ট্রেন যাদের পিষে দিয়ে গিয়েছিল, ট্রেন লাইনে তারা ঘুমিয়েছিলেন, তার বাইরেও অসংখ্য অ্যাক্সিডেন্টে মারা গেছেন বহু মানুষ। সানস্ট্রোকে মারা গেছেন বহু মানুষ। এই আমার ভারতবর্ষ, এই যে ভারত, এই ভারতে প্রকৃতপক্ষে মানবিক আচরণ আমরা আর করি না, আর আশা করি না। কিন্তু এই পরিস্থিতি কি চলতেই থাকবে? এই পরিস্থিতি যদি চলতেই থাকে, একটা সময় আসবে যখন ভারতবর্ষ একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখোমুখি হবে, এবং তথাকথিত উন্নয়ন, সেই উন্নয়ন একটি পরিহাসে রূপান্তরিত হবে। আরও 2-1টা পরিসংখ্যান আপনাদের দিই। ভারতবর্ষে এখন 12 কোটি ছাত্রছাত্রী স্কুলে প্রতিদিন মিড ডে মিল পায়। এর জন্য সরকারের খরচ হয় মোট 12,000 কোটি টাকা। 80% বাচ্চারা
এই করোনাকালে সেটা আর পাচ্ছে না। 23 কোটি রেশন কার্ডের মাধ্যমে 2 টাকা কিলো চাল, 1 কেজি পেঁয়াজ পায়, সেই জন্যে সরকারের খরচ হয় বছরে 40,000 কোটি টাকা। মনরেগাতে 1 লক্ষ কোটি টাকার ঘোষণা হয়েছে, যা আদৌ শ্রমিকদের কাছে পৌঁছয়নি। 26 লক্ষ শ্রমিক প্রতিদিন গড়ে 25 টাকা করে পেয়েছে, অর্থাৎ 100 দিনের কাজ, সেই কাজের বিনিময়ে গড়ে দিনে মাত্র 25 টাকা করে পেয়েছে। উল্টো দিকে আমরা দেখেছি সব মিলিয়ে প্রতি বছর 4 লক্ষ কোটি টাকারও কম এই সরকার খরচ করে সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে। কিন্তু এই সময় ব্যাংকের থেকে লোন নিয়ে শোধ দেননি যারা, নন পারফর্মিং অ্যাসেট, সেটার পরিমাণ জানেন 20 লক্ষ কোটি টাকা। এবং গত 6 বছরে এই সরকার ওই যারা লোন নিয়ে শোধ দেন না তাদের জন্য 6 লক্ষ কোটি টাকা ট্যাক্স মকুব করে দিয়েছেন। শুধু রিলায়েন্সের ট্যাক্স মকুব হয়েছে 1,30,000 কোটি টাকা। ডিমনিটাইজেশন এবং জিএসটি, এই দুটোর ফল কি হয়েছিল আপনারা জানেন। প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবে বলে 56 ইঞ্চি ক্ষমতা এসেছিল, চাকরি তো হয়নি, উল্টে এই 6 বছরে 15 কোটি মানুষ বেকার হয়েছে। আমি গ্রামীণ ক্ষেত্রে যারা কাজ করেন তাদের কথা বলছি না, আমি বলছি যারা শহরাঞ্চলে কলে কারখানায় কাজ করেন, 15 কোটি মানুষ বেকার হয়েছে। এবং এই করোনাকালে যে যারা বেকার হলেন সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ হবে। তো গত 5 মাসে আরও 7 কোটি মানুষ তাদের রুটি রুজি হারিয়েছেন। কৃষি উৎপাদন অনেক বেড়েছে, কিন্তু রাজ্য সরকারগুলি হাতে ফসল কেনার মতো টাকা নেই। বেশিরভাগ রাজ্য এখন তাদের শূন্য তহবিল নিয়ে বসে আছে। আন্তর্জাতিক খাদ্য সূচক অনুযায়ী মধ্যপ্রদেশের বর্তমান অবস্থা হচ্ছে নামিবিয়ার মতো, উত্তরপ্রদেশের অবস্থা কঙ্গোর মতো, অর্থাৎ দুর্ভিক্ষ পীড়িত কঙ্গোর মতো অবস্থা উত্তরপ্রদেশের। বিহারের অবস্থা মালাউইর মতো, এবং ছত্তিশগড়ের অবস্থা জিম্বাবুয়ের মতো। অর্থাৎ এই ধরনের দুর্ভিক্ষ পীড়িত দেশগুলির মতো অবস্থায় আমরা পৌঁছে যাচ্ছি দ্রুত। এমনকি সবচেয়ে ভালো যে কেরালা, সেই কেরালার সঙ্গে জর্ডনের তুলনা করা যায়। এই হচ্ছে আমাদের উন্নয়নের পথে যাত্রা। এমপি, এমএলএ এবং রাজ্যপালদের জন্য বছরে কত খরচ হয় জানেন? 5,000 কোটি টাকা। শিক্ষা খাতে প্রতি বছর খরচ কমছে। 2014 থেকে 2018 পর্যন্ত সরকার বিজ্ঞাপনে খরচ করেছে 4,300 কোটি টাকা। সর্বত্র মোদির মুখ, মোদি হয় তো মুমকিন হয়, এর জন্য খরচ হয়েছে 4,000 কোটি টাকা। গত 5 বছরে মোট 30,000 কৃষক আত্মহত্যা করেছেন। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যার সংখ্যা ভারতে, গড়ে 2,20,000। করোনা কালের পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর। এর পরের যে জনগণনা হবে সেই জনগণনায় বোঝা যাবে এই পরিস্থিতিটা কী দাঁড়িয়েছে।
এই যে ভারতবর্ষের একটা পটভূমি আঁকার চেষ্টা করলাম, আমি এবার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পোড়া বাংলার কি হবে। সত্যি কি আমরা ত্রিপুরার পথে হাঁটতে শুরু করেছি? বাংলার গোটা রাজনৈতিক চালচিত্রে অনেকগুলো কোণ রয়েছে এবং মূল যে দুটি ধারা, একটি তৃণমূল কংগ্রেস এবং একটি বাম গণতান্ত্রিক মোর্চা, তার বাইরে বিজেপি হচ্ছে তৃতীয় ধারা। এখন এই তৃতীয় ধারা পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এর বাইরে বিজেপি টাকা দিয়ে নানা ধরনের দলকে, সংগঠনকে প্রভাবিত করে তারা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রার্থী দাঁড় করিয়ে ভোট কাটার। এবং তারা যদি এভাবে ভোট কাটতে পারে, বিজেপি বিরোধী ভোটটাই ভাগ হবে, সেক্ষেত্রে বিজেপি শুরু হবে। শোনা যাচ্ছে? হ্যালো? সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা কি করব? প্রথমত এনআরসি, এনআরপি, সিএ, এই সংকটটা আছে। এই সংকটটা আমাদের মোকাবিলা করতে হবে এবং আমি চাইব আমরা যত সংগঠন কাজ করছি আমরা একযোগে মোকাবিলা করি। একযোগে মোকাবিলা করতে হলে বহু সংগঠন, বহু ব্যক্তির, বহু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। নো এনআরসি বলে একটি সংগঠন ছিল, তাতে দুঃখজনক একটি ভাঙন ঘটে। আবার নিজেদেরকে সংগঠিত করে তারা ব্যাপকভাবে রাস্তায় নামার চেষ্টা করছে। সম্প্রতি দামাল বলে একটি সংগঠন হয়েছে। বস্তুতপক্ষে এনআরসি সম্পর্কে তাদের অবস্থানটা কি আমার কাছে স্পষ্ট নয়। তাদের কেউ কেউ ফেসবুকে লিখছেন এই সিএ চাই না, ভালো সিএ চাই। সেটা কি জিনিস আমার জানা নেই। সিএর ভালো মন্দ কিছু হয় না। একটি ধর্মীয় বা ধর্মান্ধতার ভিত্তিতে তৈরি একটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কখনো ভালো হতে পারে না। সর্বৈব এর বিরোধিতা করতে হবে। আমরা এনআরসি বিরোধী যে যৌথ মঞ্চ করেছিলাম, যে মঞ্চ দীর্ঘদিন আন্দোলন করেছে, যেটা ইতিপূর্বে বলেছি বোধহয়, যে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা 13টি জেলায় প্রচারে গিয়েছিলাম। তার বাইরেও বহু জেলায় আমরা আলাদা করে গেছি, মিটিং করেছি। এনআরসির বহু বন্ধু তারাও গেছেন, বিপ্লব বাবুরা গেছেন, গিয়ে তারা এই ধরনের প্রচার করেছেন এবং তার ফলে একটা ভালো জনমত তৈরি হয়েছিল। বীরভূমে শামিরুলরা খুব ভালো কাজ করছেন, সৌম্য শাহিনরা ভালো কাজ করছেন। এরকম বহু সংগঠন তারা নিজ নিজ উদ্যোগে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। কাজটা করে চলেছেন নাগরিক কমিটির সঙ্গে যুক্ত যারা, তারা। এবং এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর মধ্যে একটা সমন্বয়ের প্রয়োজন ভীষণভাবে দেখা যাচ্ছে। সেটা শুধু এনআরসির জন্যে নয়, ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে যা ঘটতে চলেছে সেটাকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে আমাদের সবাইকে এক হতেই হবে। আমি জানি না বাম গণতান্ত্রিক মোর্চা তারা নিজেদেরকে আরেকটু সম্প্রসারিত করবেন কিনা, আরও দু একটি রাজনৈতিক দল যাদের কিছু না কিছু শক্তি আছে কোথাও না কোথাও, তাদেরকে যুক্ত করবেন কিনা। লক্ষ্য একটাই,
বিজেপি বিরোধী ভোটটা যাতে কিছুতেই ভাগ না হয়, এবং সেটা করতে হলে সবার আগে আমাদের একটা যৌথ মঞ্চ করা দরকার। যারা নির্বাচনী দল নির্বাচনে লড়বেন তারা তাদের মতো কাজ করছেন, করুন, কিন্তু তাদেরও এটা বুঝতে হবে যে বিজেপিকে যদি ঠেকাতে হয় অনেক সংকীর্ণতা ঝেড়ে ফেলতে হবে এবং অনেক উদারভাবে গোটা পরিস্থিতিকে তাদের সামলাতে হবে। এবং আমরা যারা রাজনৈতিক দলের বাইরে যারা এই ধরনের কর্মী, আমাদের মূল লক্ষ্য হবে এই নির্বাচন চলাকালীন সময়ে বিজেপির যে ঠ্যাঙাড়ে বাহিনী, আমার মনে আছে একবার ভারতী ঘোষ, প্রাক্তন পুলিশ অফিসার, একসময় মমতা ব্যানার্জিকে মা বলতেন, পরে তিনি বিজেপিতে চলে যান। তা তিনি একবার একটা নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন যে প্রয়োজনে আমি 1000 আরএসএসের কর্মী নিয়ে চলে আসবো উত্তরপ্রদেশ থেকে, ঠেঙিয়ে সব ঠিক করে দেবো। অর্থাৎ এই ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকে তারা, এমনকি আসাম থেকে, হরিয়ানা থেকে তারা বাহিনী আনছে। বহুকাল ধরে বেশ কিছু ক্যাম্প তারা করেছে, আসানসোলে করেছে, হাওড়ায় করেছে, তেলেনীপাড়ায় করেছে, চন্দননগরে, এবং তারা মানুষকে আতঙ্কিত করে, আতঙ্কে রেখে সব কিছু দখল করতে চাইছে। এবং আমি জানি না পুলিশ প্রশাসনের মধ্যে তাদের ক্ষমতা কতটা বৃদ্ধি হয়েছে, কিন্তু ওরা একটা সর্বনাশা খেলায় নেমেছে। এবং ওদের যদি পরাস্ত করতে হয় শুধু কৌশলে হবে না, প্রয়োজন হলে আমাদের সবলে নামতে হবে, অর্থাৎ শারীরিকভাবে প্রতিহত করতে হবে এই গুন্ডা বাহিনীকে। সেটা করতে আমরা যদি ব্যর্থ হই তাহলে শুধু রবীন্দ্র মূর্তি ভাঙবে তাই নয়, বাংলার যা কিছু সম্পদ, যা কিছু ইতিহাস, যা কিছু ঐতিহ্য সব কিছু গুড়িয়ে দেবে। এরা এক সময় বলতো, এদের পূর্বপুরুষ, যে বাঙালিরা মানুষ নয়, ওরা বয়াংশী, পাখির মতো কিচিরমিচির করে কথা বলে। তা আমরা এই ভূখণ্ডে বয়াংশীর দল যারা আছি, এই ভূখণ্ডে যারা বয়াংশীর দল আছি, তাদের কর্তব্য হবে ঐক্যবদ্ধভাবে এই শত্রুর মোকাবিলা করা। এরা সব বহিরাগত, এদের নেতারা যারা দায়প্রাপ্ত নেতা, কেউ মধ্যপ্রদেশের, কেউ দিল্লির, কেউ হরিয়ানার, এরা এখানে এসে ছড়ি ঘোরাচ্ছে। আর এই দলটার যে সভাপতি পশ্চিমবঙ্গে, সে তো ভালো করে বাংলাই বলতে পারে না, আর যা বলে সেটাও অশ্রাব্য, শোনা যায় না। এত নিম্ন রুচির এবং নিম্ন মানের এই লোকটি। তা এদের যদি সত্যি সত্যি মোকাবিলা করতে হয়, আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির পক্ষে দাঁড়ান, যেখানে তারা দুর্বল প্রয়োজনে তৃণমূলের পক্ষে দাঁড়ান, কিন্তু যে কোনো মূল্যে বিজেপিকে হারান। এ কাজ করতে গেলে সত্যি সত্যি শুধু ব্লক নয়, গ্রাম স্তর পর্যন্ত আমাদের একটি করে বাহিনী তৈরি করতে হবে। এবং সময় বেশি নেই, একেবারেই সময় নেই, অতি দ্রুত আমাদের সংগঠিত হয়ে এ কাজে নামতে হবে। করোনার সমস্যার কারণে আমরা কয়েক মাস সময় নষ্ট করেছি, কিন্তু অন্তত সেপ্টেম্বর মাস থেকে আমাদের পথে নামতে হবে। এবং এই পথে নামার জন্যে সর্বাত্মক প্রস্তুতি প্রয়োজন। আমরা যেখানে আছি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ভয়ঙ্কর দানবীয় শক্তিকে রুখে দিতে পারি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় কাজ করে যেতে পারব। আর যদি আমরা আত্মসমর্পণ করি, ইতিহাসে এই ভারতীয় ভূখণ্ডে বাঙালি বলিয়া একটি জাতি ছিল,
ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। কাজী নজরুল ইসলাম বাঙালির বাংলা বলে একটি ছোট্ট 1.5 পাতার একটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি এই ইঙ্গিতই করেছিলেন যে বাইরে থেকে যে দস্যুরা এসে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে লাঠি হাতে তৈরি হও। যারা লুট করছে, এই হিন্দিবাদী যারা, যাদের স্বপ্ন হিন্দুস্তানের প্রতিষ্ঠা করা, এই হিন্দি ভাষা প্রকৃতপক্ষে সবালত্ব অর্জন করেছিল এই কলকাতার বুকে একটি সংগঠন গড়ে ওঠার পর। তার নাম ছিল হিন্দি ভাষা প্রসার সমিতি। তার প্রধান উপদেষ্টা ছিলেন স্বয়ং গান্ধীজি, সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, কোষাধ্যক্ষ ছিলেন ঘনশ্যাম দাস বিড়লা। এরা কলকাতার বুকে বসে এই সংগঠনটির জন্ম দেয়। আর ভারতের সংবিধানে যা লেখা আছে, সংবিধানে রাষ্ট্রভাষা বলে কিছু নেই। 62 যে কটা ভাষা আছে সবই হচ্ছে জাতীয় ভাষা। হিন্দিকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, সেটা কি ইংরেজির সাথে যৌথভাবে সরকারি কাজে এই ভাষাটা ব্যবহার হবে। কিন্তু প্রচারের ঢক্কা নিনাদে কি কংগ্রেসের আমল, কি এই বিজেপির আমল, হিন্দি রাষ্ট্রভাষা বলে চতুর্দিকে প্রচার হচ্ছে। এবং বাইরের রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতে, হিন্দি রাষ্ট্রভাষা না এ শব্দ বললে জিভ ছিঁড়ে নেবে, জিভটাকে ছিঁড়ে নেবে, লিটারালি এইটা হচ্ছে বাস্তব। তা এরকম একটা হাড় কাঁপানো ভয়ের যে বাতাবরণ, এই বাতাবরণ যদি ধ্বংস করতে হয়, শুরু করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। ভারতের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের অবদান নিশ্চয়ই আমরা কেউ বিস্মৃত হইনি। তখন কোথায় ছিল এই গুজ্জুরা বা এই আরএসএস? 52 বছর আরএসএস তাদের দলে, তাদের দপ্তরে জাতীয় পতাকা তোলেন কেন? সাভারকার বুচলেখা লিখেছিল কেন? অটল বিহারী বাজপেয়ীকে ব্রিটিশদের কাছে পশ্চিমবঙ্গে 60 জন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তারা ফাঁসির মঞ্চে প্রাণদান করেছেন, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সকলেই। তা আমরা সেই বাঙালি, সাম্প্রতিক অতীতে বাঙালিদের আরেকটি অসাধারণ ভূমিকা আমরা দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে। ভারত সরকার প্রচুর সাহায্য করেছে তাদের, তা সত্ত্বেও 30 লক্ষ বাঙালি তারা প্রাণদান করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন। পাকিস্তানের যে সেনাবাহিনী, ঘাতক দালাল যৌথভাবে এই হত্যালীলা চালিয়েছিল বাংলাদেশে। এবং ধর্মের ভিত্তিতে যে দেশটা ভাগ হলো, বাংলাদেশ স্বাধীন হলো ভাষার ভিত্তিতে। তারা 1952-তে স্লোগান দিয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971-এ এসে তারা বাংলা ভাষার রাষ্ট্র চাই এই দাবি তুললেন। এবং এই দাবি পরম পরাক্রমশালী পাকিস্তানের যে সেনাবাহিনী, তাদের পর্যুদস্ত করে, অবশ্যই ভারতের সাহায্য নিয়ে, শেষ পর্যন্ত তারা স্বাধীন বাংলার জন্ম দেন। আজকে বাংলাদেশের পতাকাটা যখন পথ পথ করে ওড়ে, আমি গর্বিত বোধ করি। তার কারণ আমারই ভাই বোন
তারা বাঙালি, বাংলায় কথা বলেন, তারা যে আত্মোৎসর্গ করেছিলেন, পশ্চিমবাংলায় আমরা কি পড়ে পড়ে মার খাবো? শুধু আমরা রুখে দাঁড়াবো না? আমরা এই গোবলয় থেকে আসা কিছু লুটেরা, গুন্ডা, গেস্টাপো বাহিনী, রামসেনা, হনুমান সেনা, এদের কাছে আত্মসমর্পণ করব? আমি বিশ্বাস করি আমাদের চৈতন্যের উদয় হবে। আমি বিশ্বাস করি এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যারা করছেন তারা বিরত থাকবেন। আমি বিশ্বাস করি বাঙালির এই সংকটকালে, একটা নষ্ট ভ্রষ্ট সময়, আমরা কাঁধে কাঁধ দিয়ে হাত উত্তোলিত করে আমরা আমাদের লক্ষ্য সাধনে এগিয়ে যেতে পারব। বন্ধুদের কাছে বিনীত নিবেদন, সমস্ত সংকীর্ণতা ঝেড়ে ফেলুন। একটাই লক্ষ্য, বিজেপি পশ্চিমবাংলার মাটিতে নয়। কোনোভাবেই আমরা বিজেপির এই যে দৌরাত্ম্য যা দেখছি সর্বত্র, সেই দৌরাত্ম্য এই পশ্চিমবঙ্গে আমরা হতে দেব না। বিজেপিকে রুখতে হলে ওই রামসেনা, হনুমান সেনা, হিন্দু সেনা, এদের যদি রুখতে হয়, আসুন ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে আমরা সব বাঙালি ঐক্যবদ্ধ হই। বাঙালি বলতে বুঝবেন 3-4 পুরুষ ধরে যে গরিব বিহারের মানুষরা এখানে চট করে কাজ করেছেন, সুতা করে কাজ করেছেন, গার্ডেন নিচে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তারা কিন্তু বাঙালির অন্তর্ভুক্ত। যে গোর্খা জনজাতি, সাঁওতালি, মুন্ডা, ওরাও, এরাও কিন্তু বৃহত্তর বাংলার যে পরিচিতি, সেই পরিচিতির অন্তর্ভুক্ত। এদের সবাইকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের বিশেষভাবে ঐক্যবদ্ধ করতে হবে দলিত এবং আদিবাসীদের। আমরা কোনো অবস্থাতেই অন্য কোনো ভাষার বিরোধী নই, অন্য কোনো প্রদেশেরও বিরোধী নই। আমরা অবশ্যই লুটেরাদের বিরুদ্ধে, যারা লুট করছে আমার বাংলা, তাদের বিরুদ্ধে আমাদের মুষ্টিবদ্ধ হাত তুলতেই হবে, প্রয়োজনে লাঠি ধরতে হবে। আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, আসুন এই ভয়ঙ্কর সময়ে আমরা সবাই মহামিলনের গান গাই, ঐক্যবদ্ধভাবে আমরা এই যে ভয়ঙ্কর শক্তি তাকে পরাহত করি, বাংলার ঐতিহ্য, বাংলার মর্যাদা তাকে রক্ষা করি, এবং দেশটাকে ধ্বংস করার দিকে যে নিয়ে যাচ্ছে সেখানে সামগ্রিকভাবে দেশ বাঁচাবার যে কোনো সংগ্রামে আমরা সামিল হই। আপনাদের সবার কাছে এই বিনীত আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।